শিক্ষার্থী বন্ধুরা, আজকে বোধহয় একটু দেরি হয়ে গেল না আসতে। ওকে, একটু ওয়েট করি, সবাই ক্লাসে জয়েন করুক। মাইন শাহরিয়ার, মাসুমা হাসান মৌ, তন্ময় ইসলাম শাহরিয়ার, মোটামুটি সৌমদীপ রায়, সিয়াকিং, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ না, 30 মতো স্টুডেন্ট, 50 মতো স্টুডেন্ট এসছো। তোমরা একটু ওয়েট করি ভাইয়া, 30 সেকেন্ডের মতো ওয়েট করি, সবাই একটু জয়েন করুক, তারপর সুবিধা হবে আমাদের। ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো ভালো আছি ভাইয়া। দেখি কতক্ষণ ভালো থাকতে পারি, তোমাদের নেটওয়ার্ক যেভাবে ডিস্টার্ব করছি ইদানিং আবার। নিলয় 9 মিনিট দেরি। হ্যাঁ সরি ভাই, আমি আসলে ইচ্ছা করে করি না, বুঝতে পেরেছো? এই যে যেমন ক্লাস নিব, এরপর তোমাদের কিছু ফ্রেন্ড ফোন করেছে যে কেউ গ্রুপ থেকে লিভ করছে, অনেক ঝামেলা আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি শুরু করতে পারি এখন। ওকে, দেখো তো ভাই, তোমরা 2-1 জন আমাকে বলেছ যে ভাইয়া একটু, আচ্ছা তোমাদের একটা কথা আমি প্রায় বলি যে তোমরা কোনো কিছু প্রবলেম দিলে সেটা গ্রুপে পোস্ট করবা, তোমরা ইনবক্স করবা না আমাকে। অনেক কারণ থাকে, সেটা হচ্ছে ইনবক্স অনেক সময় চেক করা হয় না। দ্বিতীয় হচ্ছে ওই প্রবলেমটা আরেকজনে থাকতে পারে, তোমরা যদি গ্রুপে পোস্ট করো ওটা সবাই দেখে ফেললো, বা যদি কেউ নাও জানা থাকে তো পরের দিন যখন আমি আলোচনা করব তখন তোমার নিশ্চয়ই ফ্রেন্ডরা বুঝতে পারবে যে এই প্রবলেমটা তোমাদের ছিল। এছাড়া দেখবা অনেকে সলভ করে দিব ওখানে। এই কারণে তোমাদের কোনো প্রবলেম হলে ভাইয়া তোমরা সেটা গ্রুপে পোস্ট দিবা। ওকে, তো যেটা বলছিলাম, তোমরা আমাকে যেটা করতে বলছো যে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস একটু দেখাইন ভাই। আসলে আমি অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস গতদিন দেখাইনি, খেয়াল নাই। খেয়াল থাকারও বড় কথা হচ্ছে তোমরা তো জানো কি না এটা আমি জানি না, পর্যায় সারণীর কিন্তু 80% মৌল হচ্ছে ধাতু। চিন্তা করতে পারো, পর্যায় সারণী এগুলো আমরা পড়বো, এগুলোর জন্য আমাদের একটা অধ্যায় বরাদ্দ আছে, বুঝছো? এই যে পরের অধ্যায়, যেটা তোমাদের অধ্যায়টার নাম হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, ওই চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন এইসব মৌলগুলোর ক্যারেক্টার নিয়ে কথা বলবো। তো একটু তোমাদের বলি শুধু, এখানে আমি পর্যায় সারণীর 80% মৌল হচ্ছে ধাতু। আর তোমরা, আমি বললাম না যে কেবল শুরু করছো, নাও জানতে পারো, একটু শোনো তোমরা। এই যে এস ব্লক যে মৌলগুলো আছে, হিলিয়াম এবং হাইড্রোজেন ছাড়া বাকি সবই কিন্তু ধাতু। ডি ব্লক এবং এফ ব্লক মৌলের সবই ধাতু। ডি ব্লক মৌলের সব ধাতু, এফ ব্লক মৌলের সব ধাতু, এস ব্লক মৌলের হিলিয়াম আর হাইড্রোজেন ছাড়া সবগুলো ধাতু। এই পি ব্লক মৌলগুলোতে মেনলি কিছু অধাতু আছে। কি ঠিক আছে? টেনশন নাই, এই চ্যাপ্টার পড়ার বিষয় এগুলো না, এগুলো আমরা পরের অধ্যায় পড়বো। জাস্ট একটু বললাম আমি। তো যেহেতু পর্যায় সারণীর 80% মৌল হচ্ছে ধাতু, আর ধাতুরা তো ক্যাটায়নে গঠন করে, তাই না? এই জন্য তোমাদের ক্যাটায়ন থেকে কোশ্চিন বেশি দেয়। তারপরও তোমরা যদি অ্যানায়ন বলেছো আমাকে, কোনো অসুবিধা নাই ভাইয়া। দেখো আমরা গত ক্লাসে কি বলেছি, যে ইলেকট্রন বিন্যাস আহ্বায়ক নীতানুসারে করার পর যদি কোনো চার্জ থাকে, যদি পজিটিভ চার্জ দেওয়া থাকে মানে ক্যাটায়ন হয়, তাহলে বহিস্থ স্তর, যেটা শক্তি কম শক্তি বেশি সেইটা না, যেটা বহিস্থ স্তর, সেখান থেকে ইলেকট্রনটা বাদ যাবে, অর্থাৎ সেখান থেকে ইলেকট্রনটা অপসারণ হবে। আর যদি অ্যানায়ন হয়, নেগেটিভ চার্জ হয়, তাহলে একই ঘটনা, বহিস্থ স্তরে ইলেকট্রনটা যুক্ত হবে। যেমন মনে করো তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া হলো নাইট্রাইড, তাই না? এই যে নাইট্রাইড, এই নাইট্রাইডের ইলেকট্রন বিন্যাস তোমাকে করতে দেওয়া হলো। তো নর্মালি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তোমরা কি জানো? নর্মালি ভাই, নর্মালি তোমরা জানো 1s2 2s2 2p3, তাই তো? সেখানে সে 3টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এই 3টে ইলেকট্রন কোথায় যুক্ত হবে? একদম বহিস্থ স্তরে, মানে কি p 1s2 2s2 2p6। এই যে হয়ে গেল আমাদের নাইট্রাইডের ইলেকট্রন বিন্যাস। আবার কেউ জিজ্ঞেস করো না ভাইয়া, যদি ডি ব্লক মৌল হতো আর নেগেটিভ চার্জ থাকতো তাহলে কোথায় যুক্ত হতো? ডি ব্লক মৌলগুলো তো ধাতু, আর ধাতুগুলোর কি নেগেটিভ চার্জ হয়?
সুতরাং অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস করতে গেলে এরকম হবে যে বৈশিষ্ট্য স্তরে গ্রহণ হবে। যেমন মনে করো S2 - 16, তাই না, পারমাণবিক সংখ্যা। আমরা নর্মালি কি জানি, এটা না কিন্তু ইলেকট্রন বিন্যাস, এটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা 1s2 2s2 2। আচ্ছা আমি নিয়ন দিয়ে করি, নিষ্ক্রিয় গ্যাস দিয়ে করি, নিয়ন, তাই না। তাহলে 2p6 পর্যন্ত আমাদের হয়ে গেছে, 3s2 3p4। নর্মাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। তাহলে দুটা ইলেকট্রন যেহেতু গ্রহণ করেছে, তাহলে ওই দুটা ইলেকট্রন কি হবে, বহিস্থ স্তরে হবে, তার মানে 3p6। এই হলো আমাদের অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস। তোমাদের যাদের দুই একজনের কাছে এটা মনে হয়েছিল যে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসটাতে প্রবলেম, তারা কি ক্লিয়ার ভাই একদম? একটু আমাকে কমেন্টে জানাও তো ভাই যে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস দিলে আমরা করতে পারবো কিনা, ঠিক আছে, একটু জানাও। আর যে আমাকে প্রশ্ন করেছে আমি জানি না তুমি ক্লাসে আসো কিনা ভাইয়া, যদি ক্লাসে থেকে থাকো তাহলে এই অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারছো। সাদ মোহাম্মদ লিখেছো ভাই, থ্যাংক ইউ, ক্লিয়ার, ঠিক আছে। অ্যানায়ন খুবই কম দেয়, দিলে এরকম যে যে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করবে সেটা বস্তু স্তরে যুক্ত হবে। ওকে, আর জানো অনেক সময় স্টুডেন্টরা একটা জায়গায় খুব বিভ্রান্ত হয়ে যায়, দেখো একটু তোমরা সেটা না, এসব ছোটখাটো প্রবলেম কিন্তু তোমাদের হতেই পারে, হবে, এগুলো নিয়ে কিন্তু ভাই লজ্জা পাওয়ার কিছু নাই। মাথায় রাখবে যে তোমরা কেবল শুরু করেছো। ওকে, এই যে H- কি হবে বলো তো, এটা H- এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? তাহলে একটা ছিল আর একটা সে গ্রহণ করেছে, 1s2 হয়ে গেছে। রাজশাহী বোর্ড 2003-এ এই ইলেকট্রন বিন্যাসটা দিয়েছিল, তখন তার এমসিকিউ ছিল না, ব্রডের মধ্যে দিয়েছিল H- এর ইলেকট্রন বিন্যাস। তাহলে কি হবে ভাই, এটা 1s2। আর H+ দিলে কি হতো বলো তো, H+ দিলে H এ তো পারমাণবিক সংখ্যা একটা, তার মানে ইলেকট্রন সংখ্যা একটা, সেটা সে ত্যাগ করেছে। তাহলে থাকলো কয়টা, কোনো ইলেকট্রনই নাই, অর্থাৎ 1s0। এইটা হচ্ছে হাইড্রোজেন প্লাসের ইলেকট্রন বিন্যাস। ওকে, থ্যাংক ইউ, সবাই মোটামুটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন শুরু করব। ও আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে নিবা, এই যে আমার আগের আইডি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, আমি আগে বাবার অ্যাকাউন্ট থেকে লগ ইন করতাম, এখন আমি একটা আইডি খুলছি, আপনি আবার অ্যাড করেন। আসলে এইভাবে হুটহাট বললে ভাই অ্যাড করা যাবে না। কেন যাবে না? আজকে আমি তোমাদের গ্রুপে একটা পোস্ট দিব, দেখো, তাহলে বুঝতে পারবো আমরা কতটা সৎ, ঠিক আছে। একটা পোস্ট দিলে বুঝতে পারবা কতটা সৎ আমরা। ওকে, তো যাক, এখন আমরা শুরু করব সেই বিখ্যাত সূত্র হুন্ডের। আজকে পুরো ক্লাস জুড়ে আমরা শুধু হুন্ডের নীতিই পড়ব। এখন তো ভাবতেই পারো তোমরা যে ছোট্ট একটা নীতি, তো বইয়ে তো দেখলাম পড়তে 2 মিনিটও লাগবে না, এটা নিয়ে আবার একটা পুরো ক্লাস নেওয়ার কি আছে? দেখো পুরো ক্লাস নেওয়ার কি আছে, তাহলেই বুঝতে পারবা। ওকে, হুন্ডের নীতি। হ্যাঁ, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও কোন একটা উপস্তরের যতগুলো অরবিটাল থাকবে, ধরো এই যে 3D, এই 3D সেটা 3D হোক আর 4D হোক আর 5D হোক, যেই ডি হোক না কেন, মোট কথা হচ্ছে ND, সহজ কথা। এর তো অরবিটাল 5টা, তাই না, ডি এর অরবিটাল হচ্ছে 5টা। তোমরা আমাকে জানাবা যে এই 5টা অরবিটালের শক্তি সমান না কম বেশি, মানে এরা কি ডিজেনারেট অরবিটাল নাকি নন ডিজেনারেট অরবিটাল। আমার প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এই যে ডি এর যে 5টা অরবিটাল আছে, বা ধরো 2p, এই 2p এর যে 3টা অরবিটাল আছে, এই অরবিটালগুলো সমশক্তি সম্পূর্ণ নাকি অসম শক্তি সম্পূর্ণ, মানে এরা কি ডিজেনারেট না নন ডিজেনারেট অরবিটাল, আমাকে একটু কমেন্টে জানাও। ও আচ্ছা, এখানে একজন জিজ্ঞেস করছো যে ভাইয়া ইট ইজ নেসেসারি টু রাইট 1s0। হ্যাঁ, যেহেতু ভাইয়া হাইড্রোজেন প্লাস দিয়েছে, তোমাকে আয়নটাও 1s0 দিয়ে দেখাতে হবে, তাছাড়া তার কোনো পথ নাই। আচ্ছা, মারুফা রূপা লিখে সৈকত দাস ডিজেনারেট, মারুফা রূপা ডিজেনারেট, গুড, সবাই খুব সুন্দর, সমান লিখেছো, অনেকে ইকুয়াল লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ একটা উপশক্তি স্তরের যতগুলো অরবিটাল থাকবে ভাইয়া, সবগুলো অরবিটালের শক্তি সমান, আর এই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। কি অরবিটাল বলা হয়? ডিজেনারেট অরবিটাল। এখন মনে করো আমাকে ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া হলো অক্সিজেন 8, তাই না। নর্মালি আমরা এটার ইলেকট্রন বিন্যাস যখন করি, কি করি ভাইয়া দেখো তো, 1s2 2s2
2p4, ঠিক আছে। এই যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করলাম, এইটা কোন নীতি অনুসারে করলাম? এইটা করলাম আমরা আহ্বাও নীতি অনুসারে, ঠিক আছে। এখন হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা করতে বলা হলো। যদি তোমার এমসিকিউ পরীক্ষায় কখনো দেয় যে সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোর ইলেকট্রন বিন্যাস করা হয় কোন নীতি অনুসারে, সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোর ইলেকট্রন বিন্যাস করা হয় কোন নীতি অনুসারে, অ্যান্সার হবে হুন্ডের নীতি। কি মনে থাকবে? সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোর ইলেকট্রন বিন্যাস করা হয় কোন নীতি অনুসারে? আমরা কি বললাম? হুন্ডের নীতি অনুসারে, মনে থাকে যেন, ঠিক আছে ভাই, যে সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোর ইলেকট্রন বিন্যাস করা হয় হুন্ডের নীতি অনুসারে। আচ্ছা, তো হুন্ডের নীতি অনুসারে যখন আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাই, দেখানোর সময় আমরা একটা অরবিটালকে একটা করে বক্স দ্বারা দেখাই। মনে নাই ভাই, আমরা এর আগে যখন অরবিটাল স্ট্রাকচার পড়েছিলাম কি px py pz, তাই না? ডি এর ক্ষেত্রে এরকম দেখেছিলাম, ওই যে xy yz zx এরকম এক একটা অরবিটালকে। ও আচ্ছা, একটা কথা মনে পড়ছে, তোমরা একজন প্রশ্ন করেছ যে ভাইয়া এই অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এই অরবিটাল হোক আর এই অরবিটাল হোক আর এই অরবিটাল হোক, যেই অরবিটালই দিক না কেন, প্রত্যেকটা অরবিটালের কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। তাই যেটা অ্যান্সার দেখ, অ্যান্সার হবে 2। মনে থাকবে? তোমরা এটাও পোস্ট করেছো যে ভাইয়া এই অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? অরবিটালে, যে কোনো অরবিটালে, যেই অরবিটালে তোমাকে দিক না কেন, যে কোনো অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। মনে করো আমাকে কেউ জিজ্ঞেস করলো, বলো তো রাজশাহীর রাজধানীর নাম কি? রাজশাহীর রাজশাহীর রাজধানীর নাম কি? না না নাই, ঢাকা। রাজশাহী কোন দেশের মধ্যে? বাংলাদেশের মধ্যে। তাহলে বাংলাদেশের রাজধানী কোনটা? অবশ্যই ঢাকা। রাজশাহীর রাজধানী ঢাকা, নওগাঁর রাজধানী ঢাকা, দিনাজপুরের রাজধানীও ঢাকা। অর্থাৎ বাংলাদেশের মধ্যে যেই শহরের কথাই আমি বলি না কেন, সবগুলোর রাজধানী কোথায় ভাই বলো দেখি? ঢাকা। ঠিক তেমনই তোমাকে কেউ বললো 3p-তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 6টা। 2p 6টা, 4p 6টা, p যেহেতু তার মানে অবশ্যই কয়টা ভাই বলো তো? 6টা। ঠিক তেমনই ভাই, যে কোনো একটা করে অরবিটাল আলাদা করে দিয়ে যদি তোমাদেরকে বলা হয় যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে অবশ্যই অ্যান্সার দিবা 2। ক্লিয়ার? যে কোনো অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। আচ্ছা, তুর্য বোধহয় লিখছো না ভাই যে স্যার একবার ঢাকাতে আসে? ঢাকাতে তো মাঝে মধ্যে যাওয়া হয় ভাই। আচ্ছা, নেক্সট টাইম গেলে তুর্যর সঙ্গে দেখা করে আসবো। তো যাক, তাহলে এইটা, ও আচ্ছা, আরো বেশ কিছু বইয়ের এমসিকিউ তোমরা আমাকে দিয়েছো ভাই, বলছো গ্রুপে, আমি ওগুলো লিখে নিই, যেমন আজকে লিখে নিতে খেয়াল নাই। তবে কোনো টেনশন নাই ভাই, আমরা যখন ক্লাসটা শেষ করব তখন পুরো অধ্যায়ের উপর একটা ক্লাসই নিব, শুধুমাত্র এমসিকিউ সলভ। যার যেখানে এমসিকিউ প্রবলেম থাকবে সেগুলো আমরা সলভ করবো, একদমই টেনশনের কোনো কারণ নেই। আমি আজকে তোমাদের একটা প্রবলেম স্কিপ করলাম মানে ওটা কোনোদিনই সলভ করবো না তা তো না। আজকে খেয়াল নাই, সামনের দিন সলভ করব। ওকে, তাহলে ওই যে ভাই আমরা অরবিটালগুলোকে এই যে px py pz এইভাবে প্রকাশ করি, যে কোনো একটা অরবিটালকে যখন আমরা, যে কোনো সমশক্তি সম্পন্ন অরবিটালের ইলেকট্রন বিন্যাস যখন আমরা হুন্ডের নীতি অনুসারে করি, তখন কি করি ভাই জানো? এগুলোকে বক্স আকারে দেখায়। এক একটা অরবিটালকে এক একটা বক্স দিয়ে প্রকাশ করা হয়। এই যেমন 1s, এই যে ভাই এস এর তো একটাই অরবিটাল, এই যে একটা বক্স, এটা 1s। তো এস মানে তো একটা অরবিটাল, সেটা 1s হোক আর 2s হোক আর 3s হোক, তাহলে 2s। এটার অরবিটাল কয়টা? একটাই। পি এর অরবিটাল কয়টা জানি আমরা? 3টা। পি এর অরবিটাল হলো 3টা। এই আমরা আগে বক্সগুলো করে নিলাম, ঠিক আছে? হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস যখন দিবে তখন আমরা আগে কি করবো ভাই বলো তো? বক্সগুলো দিয়ে নিব। ওকে, এই যে দিয়ে নিলাম। এখন আমার এস অরবিটাল পূর্ণ, এস অরবিটালগুলো পূর্ণ। পূর্ণ মানে এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুটাই আছে, দুটাই আছে। তাই এগুলো একটু পরে দেখাচ্ছি ভাই আমি, বুঝছো? পূর্ণ অরবিটালগুলো একটু পরে দেখাচ্ছি। কেন পরে দেখাচ্ছি এটা একটু পরে তোমরা বুঝতে পারবা।
পূর্ণ অরবিটালগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এই যে পিতে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন, এখানে পিতে কয়টি ইলেকট্রন আছে বলো তো একটু। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে পিতে কয়টা আছে? 4টা। তাহলে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2টা। তাহলে আমরা কখনোই এই 4টা ইলেকট্রনকে এইভাবে দিতে পারবো না, কখনোই পারবো না। হুন্ডের নীতি এটাই বলা হচ্ছে যে কখনোই ইলেকট্রন বিন্যাস করার সময় অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো এভাবে থাকবে না। এভাবে মানে বোঝানো হচ্ছে যে এর যেহেতু 2টা ধারণ করতে পারে 2টা পূর্ণ করে দিবে, এভাবে থাকবে না। কিভাবে থাকবে সেটার জন্য একটা কথা শোনো তোমরা। সেইটা হলো, একটা বাসে ধরো তুমি উঠলা, উঠে দেখলা পুরো বাসটাই খালি। তো স্বভাবতই তুমি নিজেকে প্রশ্ন করো, তো তুমি কি করবা? তুমি ধরো সামনের একটা সিটে বসে গেলা। এরপর ওই বাসে যখন আরেকজন প্যাসেঞ্জার উঠবেন তখন তোমাকে হয়তো উনি বললেন যে ভাই একটু সরে যান, তো একটা সিটে তো 2 জন বসতে পারে, তাই না? মানে একসঙ্গে তো 2টা করে সিট লাগানো থাকে। তো ওই ভদ্রলোক যে দ্বিতীয় জন উঠলো বাসে, তুমি সামনের সিটে বসে আছো, তো তোমাকে হয়তো বললো ভাই একটু সরে যান, আমি একটু বসি। তখন তুমি নিজেকে প্রশ্ন করতো, ভাই তুমি ভদ্রলোককে কি উত্তর দিবা? যে পিছনের সিট তো ফাঁকাই পড়ে আছে, ওখানে বসেন, আমাকে সরে যেতে হবে কেন? ওই ভদ্রলোক মন খারাপ করে হোক আর রাগ করে হোক না কেন, সে পরের সিটে বসলো। এবার আরেকজন প্যাসেঞ্জার যখন ওই বাসে উঠবে তখন ওই লোককে যখন বলবে আবার যে ভাই আপনি একটু সরে যান, আমি একটু বসি, ও কিন্তু একই ডায়লগ দিবে, পিছনের পুরা সিটগুলাই তো ফাঁকা আছে, সেখানে বসেন। এটাই হুন্ডের নীতি। অর্থাৎ বাসে একটা করে সিটে 2 জন থাকার কথা থাকলেও প্রত্যেকেই চেষ্টা করে একা একা থাকতে, যে যতক্ষণ পর্যন্ত চেষ্টা করা যায় 2 সিট একা নিয়ে থাকি আর কি। যখন আমরা দেখব যে প্রত্যেকটা সিটে একজন করে হয়ে গেছে বসা, তখন বাধ্য হয়ে আর একটা প্যাসেঞ্জারকে আমাকে জায়গা দিতেই হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত স্কোপ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা করে সিটে থাকার চেষ্টা করব। যদি বলে কেন ভাই? কারণ একটা করে নিচে থাকলে একটু নিজেকে জমিদার মনে হয়, পুরা সিট মিলে একা আসি আর কি, নিজেকে বেশি স্টেবল মনে হয়, বেশি স্থায়ী মনে হয়। এই জন্য তারা চেষ্টা করে যে প্রত্যেকটা সিটে একা একা থাকতে। এটাই কিন্তু হুন্ডের নীতি। কি কথা ক্লিয়ার ভাই? যে একটা করে সিটে 2 জন করে থাকলেও, মানে থাকার সম্ভাবনা থাকলেও প্রত্যেকে চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত পারা যায় যে প্রত্যেক সিটে যেন আমরা 1 জন করে থাকি। কথাটা ঠিক কিনা বলো তোমরা এটা আমাকে। আবার ইচ্ছে করে পেঁচায় না ভাই যে না ভাই আমি তো সবসময় 2 জন 3 জন নিয়ে থাকতে পছন্দ করি, তোমার ব্যাপারটা আলাদা। কিন্তু নর্মালি কিন্তু আমরা এই চেষ্টাটাই বাসে করি। আচ্ছা, থ্যাংক ইউ। হাসনাত লিখেছ, বুঝতে পেরেছি ভাইয়া, ওকে। এইবার তাহলে এটাও তাই ভাইয়া, যে এই সিট ফাঁকা থাকবে আর এখানে প্রথম থেকে 2 জন করে বসবে, এটা হয় না। কি হয় দেখো, এখানে মোট কয়টি ইলেকট্রন? 4টা। প্রথমেই চেষ্টা করবে 1 জন করে যেতে, 2 3, আরো একটা আছে যে প্যাসেঞ্জার 4 জন, কি মানে সিট হলো 3টা, তাহলে একটা একটা করে যে যায়, তাহলে আরেকজন কি করবে? এখন বাধ্য হয়ে সে আবার ওই প্রথম সিটেই বসে যাবে। এটাই হলো হুন্ডের নীতি অনুসারে এই মৌলের ইলেকট্রন বিন্যাস। এবার দেখো এই জিনিসটাই আমাদের এক একটা বইয়ে এক একভাবে উপস্থাপন করা আছে, সবই ঠিক, শুধু ভাষাগত একটু চেঞ্জ থাকে। কিরকম? যেমন কবির স্যারের বই, আহসানুল কবির স্যারের বই যেটা আছে, সেখানে উনি এভাবে বলেছেন, সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে, কারণ সবগুলো অরবিটালের শক্তি তো সমান, 3টা শক্তি তো সমান, আমি তোমাদেরকে না বলা পর্যন্ত তোমরা কোনো প্রশ্ন করবা না, শুধু জি মানে হ্যাঁ না এগুলো বলবা, বুঝতে পেরেছি বুঝতে পারিনি এগুলো বলবা। আমি না বলা পর্যন্ত কোনো প্রশ্ন করবা না। মানে আমি যখন বলবো ভাই এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, তখন তোমরা প্রশ্ন করবা। হয়তো ভাবছো কি বলেন ভাইয়া, আমাদের প্রশ্নকে দমিয়ে রাখছেন না, কারণ তোমরা যে প্রশ্নটা করতা হয়তো একটু পরে আমি সেই উত্তরটা নিজ থেকেই দিব সময় আসলে। তাই আমি চাই না যে সময় আসার আগেই তোমরা আমাকে প্রশ্ন করে বসে থাকো, তাই নিষেধ করলাম, অন্য কিছু না। তো দেখো আমাদের কবির স্যারের বই লেখা আছে, সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে
প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে প্রথম সিটে প্রথম জন যদি জানালার পাশে বসে, প্রথম সিটে প্রথম জন মনে করে জানালার পাশে বসে আছে, পরের সিটে প্রথম জন কিন্তু ওই জানলার পাশেই বসতে হবে, তৃতীয় সিটের প্রথম জনকেও জানলার পাশেই বসতে হবে। অর্থাৎ প্রথম সিটে প্রথম জন যেভাবে বসবে, প্রত্যেক সিটের প্রথম জনকে ওই একইভাবে বসতে হবে স্থায়িত্ব অর্জনের জন্য। অর্থাৎ এই যে মনে করো ভাই, এই যে এরকম দেখো, আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করছি, প্রথমটা দিলাম এভাবে, তারপরেটা এভাবে, তারপরেটা এভাবে, হবে না। অর্থাৎ কবির স্যারের বই এভাবে লেখা আছে, মানে সব বই একই জিনিস লেখা আছে, শুধু বললাম না একটু উপস্থাপনটা আলাদা রকম। আমি আগে কবির স্যারের বইয়ের ভাষাটা বলছি। বিভিন্ন সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো প্রথমে একটা করে একমুখী স্পিনে প্রবেশ করে, তারপর প্রাপ্যতা অনুসারে, মানে আরো যদি ইলেকট্রন থাকে তাহলে আরেকটা করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। ইলেকট্রন বিন্যাসের এই নীতিকেই বলা হচ্ছে হুন্ডের নীতি। আর আমাদের হাজারি স্যার বই বলা আছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে, সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা, আমি হাজারি স্যারের বইয়েরটা প্রয়োজনে লিখে দিচ্ছি, দেখো ভাই একটু, আচ্ছা দেখা যায় কোন পর্যন্ত, ওকে এই পর্যন্ত দেখা যাচ্ছে। সমশক্তি সম্পূর্ণ, সম্পূর্ণ এটা সম্পূর্ণ বানানো হয় না, সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সময়ে, সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সময়ে ইলেকট্রনগুলো, সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে। এই ভাষাটা আমি যে ভাষা লিখছি এইটা হাজারি স্যারের বই আছে, বুঝছো? সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সময়ে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যেন তারা বাংলা বানান খুব কঠিন, বুঝছো? যেন তারা সর্বাধিক পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকে। অযুগ্ম মানে তো বোঝা বিজোড় আনপেয়ার, যেন তারা সর্বাধিক পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকে। সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকে, এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী, সম্পূর্ণ হবে, তাই না? ঠিকই বলেছ, ঠিক আগের বানানটা ঠিক ছিল। থ্যাংক ইউ। সম্পূর্ণ মানে তো পূর্ণ হওয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। মুক্তিপ্রাণ, হ্যাঁ ভাইয়া, আর বাংলা একাডেমি যে পরিমাণ ঢং শুরু করেছে, কোন বানান যে সঠিক, আমার তো খুব খারাপ লাগে যে এতদিন ধরে পড়ালেখা করে আসলাম, বেশিরভাগই ভুল। দেখো, সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সময়ে, থ্যাংক ইউ, সম্পূর্ণ হবে। সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সময়ে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকে, এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর একমুখী হবে। ওকে, একটু দেখো ভাইয়া তোমরা, আমরা তাহলে কি দেখলাম? এই যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, তাই না? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2
2s2 আমরা এই পূর্ণ আছে বললাম, একটু পরে কথা বলি ওটা নিয়ে। এই যে পি এর 4টা ইলেকট্রন আছে পি অরবিটালে, এই 4টি ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে? প্রথমে একটা করে অবশ্যই এর একমুখ স্পিনে প্রবেশ করবে। এরপর এটা তোমাদের এমসিকিউ পরীক্ষায় দেওয়া হবে, এই অক্সিজেন দিয়ে এরকম 4টা ইলেকট্রন বিন্যাস দিবে পি এর, দিয়ে বলবে কোনটি সঠিক, এরকম দিবে ভাই, এরকম একটা অপশন দিবে। তারপর তার একটা অপশন এরকম করে দিল, এরকম করে দিল, আর একটা অপশন দিবে এরকম, এরকম করে দিবে কি, ঠিক আছে? দিয়ে বলবে কোনটি সঠিক। এইটা সঠিক না এই জন্য যে এই দিকে একটা অরবিটাল পুরো ফাঁকা আর এগুলো পূর্ণ হয়ে আছে, এটা হবে না। এটা হবে না এই জন্য যে প্রথমে একটা করে একমুখ স্পিনে দেওয়া হয়েছিল, পরেরটা আবার ওই একমুখ স্পিনে দেওয়া হয়েছে, এই জন্য এটাও হবে না। এইটা হবে না এই জন্য দেখো যে অযুগ্ম যারা থাকবে তারা সবগুলা কি থাকবে? একমুখ স্পিন থাকবে। দেখো এটা একদিকে, এটা নিচ দিকে হবে না। আর এটাই হলো সঠিক ইলেকট্রন বিন্যাস, যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে প্রথমে একটা করে ইলেকট্রন কি করেছে দেখো, একমুখ স্পিনে প্রবেশ করেছে, আর একটা ছিল তার একটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করেছে। এইটা হলো জেনারেলি হুন্ডের নীতি। এখন এই প্রয়োগটা দেখো তোমরা, মানে এখান থেকে কতভাবে কিভাবে প্রশ্নগুলো আসলে আসে, তোমরা আমাকে একটু খালি বলো যে তোমরা হুন্ডের নীতিটা বুঝতে পেরেছো কিনা, জাস্ট একটু কমেন্টে জানাও। বললাম তো কোনো প্রশ্ন করা যাবে না ভাই, বুঝছো ওটা থাকলে কি হতো, সেটা থাকলে কি হতো, এইটা করার সুযোগ দেবো আমি, জাস্ট আমি যেটা বললাম। আচ্ছা ঠিক আছে, বাংলা একাডেমির খবরগুলো আমরা এখানে আলোচনা না করি ভাই। আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ। সাদ মোহাম্মদ সবার আগে তুমি কমেন্ট করো ভাই, থ্যাংক ইউ। জুবাইর আহমেদ একই লিখছে এক ভাই, এটা জি ভাইয়া বুঝেছি ভাইয়া, মানে ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ, তোমরা সবাই বুঝতে পেরেছো। এটাই হলো আমাদের ইলেকট্রন বিন্যাসের হুন্ডের নীতি, যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো। এইবার প্রশ্নগুলো যেভাবে আসবে তোমাদের সেইটা হচ্ছে, ধরো একটু আগে যে অক্সিজেনটা আমরা করলাম, অক্সিজেন তোমাদের এমসিকিউ পরীক্ষায় দেওয়া হলো, অক্সিজেনে অযুগ্ম ইলেকট্রন কয়টি? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও অক্সিজেনের অযুগ্ম মানে বিজোড় ইলেকট্রন কয়টি? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও ভাই যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে ওই বিজোড় ইলেকট্রন কয়টি জিজ্ঞেস করছে, মানে ওটা ইলেকট্রন বিন্যাস থেকেই বলতে হবে অক্সিজেনের বিজোড় ইলেকট্রন কয়টি। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে অক্সিজেনের বিজোড় ইলেকট্রন কয়টি। আচ্ছা থ্যাংক ইউ তোমরা। আচ্ছা অনিকেত লিখেছ 3টি, শতাব্দী 2টি, নিলয় 2টি, অনিন্দিতা 2টি, মারুফা রূপা 2টি। গুড, খুব সুন্দর, তোমরা একদম সঠিক উত্তর দিয়েছ যে অক্সিজেনের বিজোড় ইলেকট্রন হচ্ছে 2টি। অনেকে ভাবতে পারো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তো 8, 8 তো একটা জোড় সংখ্যা, তাহলে এর তো কোনো বিজোড় ইলেকট্রনই নাই। এইভাবে তো বিজোড় বের করা যাবে না ভাইয়া, এটার ইলেকট্রন বিন্যাস করতে হবে 2s2, তাই না, 2p4। এগুলো তো পূর্ণ অরবিটাল, যেগুলো অরবিটাল পূর্ণ থাকবে সেগুলোতে তো বিজোড় থাকার কোনো চান্সই নাই। তাহলে যেগুলো অপূর্ণ সেগুলোতে বিজোড় থাকার চান্স আছে। এই যে পি এর মোট 4টা, তাহলে 1 2 3 4। তাহলে দেখো তো আমার অক্সিজেনের বিজোড় ইলেকট্রন কয়টা হলো? 1 1 2। অক্সিজেন পরমাণুর বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। তোমরা যারা পারছো, কেউ যদি বুঝতে না পারে এইভাবে বিজোড়টা বের করা, আমাকে কমেন্টে জানিয়ে দাও ভাই, আমি বুঝিনি। তাহলে বলো ভাই একটু আমাকে যে তোমরা আমাকে এটা বুঝতে পারোনি এমন কেউ আসো কিনা। যে রিক্তা সরকার লিখেছো, তাহলে বুঝলাম যে হুন্ডের নীতি অনুযায়ী সব ডিজাইন অরবিটাল সমাধিকার নিশ্চিত হয়েছে। না, সব ডিজাইন অরবিটালের ক্ষেত্রেই নীতিটা প্রযোজ্য, এখান থেকে ওটা নিশ্চিত হয়নি ভাই। আচ্ছা অনিকেত বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। এই যে দোয়া লিখেছে অক্সিজেন ডাবল বন্ড, আমরা কি ডাবল বন্ডে গেছি ভাই? আমি তোমাদের কি বললাম যে হ্যাঁ অথবা না, এই জায়গায় বেশি বোঝা যাবে না। তো আমরা কি বন্ড গঠনগুলোতে গিয়েছি? আমরা শুধু বলছি যে বিজোড় ইলেকট্রন বের করতে, বুঝতে পেরেছো কিনা? থ্যাংক ইউ।
হ্যাঁ, হুন্ডের নীতি শুধুমাত্র ডিজেনারেট অরবিটাল ক্ষেত্রে প্রযোজ্য। অনেক ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ, বুঝেছি আপনার কথাগুলো খুব ভালো লাগে ভাইয়া। সিয়া কিং, থ্যাংক ইউ ভাইয়া, বুঝেছি ভাইয়া, বুঝেছি। সিয়া অবশ্য খুবই কিং, এই আইডি থেকে তুমি যে জয়েন করছো খুবই অ্যাক্টিভ, আমি দেখে খুব ভালো লাগে এটা আমার। হ্যাঁ, বুঝেছি ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছ। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, তোমাদের আমি 1 মিনিট টাইম দিলাম, তোমরা আমাকে কমেন্টে জানাবা নিকেল 2+, নিকেল 2+, 28 পারমাণবিক সংখ্যা, তাই না? এই নিকেল 2+-এ কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। নিকেল 2+-এ কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে তোমরা আমাকে একটু জানিয়ে দাও। নিকেল 2+-এ অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে একটু জানিয়ে দাও তোমরা আমাকে কমেন্টে। আমি সত্যিই বলছি, আমি নিজেও কিন্তু এখনো চিন্তা করিনি যে কয়টা অযুগ্ম আছে। তোমরা কমেন্টে জানাবা, আমি দেখব, তারপর আবার তোমাদের সাথে আমি ইলেকট্রন বিন্যাস করব, তারপর দেখব ঠিক হচ্ছে কিনা। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও নিকেল 2+-এ কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে। নাফিস সাদিক, সিয়ালেসাম, শাহাবুদ্দিন 2টি, মুক্তি প্রামাণিক 1টি, সাদ মোহাম্মদ 2টি, শতাব্দী 2টি, সৌরভ 2টি, অপূর্ব 2টি, রিক্তা সরকার 2টি, আব্দুল আবাদ। তোমাদেরকে আমি কি পড়াবো বলো? তোমরা এত চমৎকার বোঝো, এত দ্রুত অ্যান্সার করে ফেললা তোমরা। দেখি 2টি হয় কি না। তাহলে আর্গন, তাই না? এটার ইলেকট্রন বিন্যাস আর্গন। তারপর নরমালি কি ছিল? নরমালি 3d8 4s2 ছিল নরমাল, যদি চার্জ না থাকতো, তাই না? তাহলে যেহেতু 2+ দেওয়া আছে, তার মানে আমার এই 4s-টা বাদ চলে গেল এখান থেকে, কারণ ওই দুটা ইলেকট্রনতে সে অপসারণ করবে। তাহলে ডি এর তো অরবিটাল মোট 5টা। তাহলে ডি এর অরবিটাল কয়টা? 2 3 4 5, 1 2 3 4 5, 5টা। তাহলে ডি এর অরবিটাল যদি 5টা হয়, ইলেকট্রন আছে 8টা, তাহলে প্রথমে একটা করে দিলাম আমরা একমুখী স্পিনে। আরেকটা বিষয়, পরীক্ষার হলে কখনোই তাড়াহুড়া করবে না। আমি একটা কথা তোমাদের প্রায় বলি না ভাই, যে আত্মবিশ্বাস যখন খুব বেশি হয়ে যায়, দুর্ঘটনা কিন্তু তখনই ঘটে। তুমি পট করে দেখে ভাবলা খুবই তো সহজ, দ্রুত করতে গিয়ে একটা ভুল করে দিয়ে চলে আসলা। তাই ঠান্ডা মাথায় করবা যে 8টা, তাহলে প্রথম 5টা হয়ে গেল, 6 7 8। তাহলে কয়টা অযুগ্ম হচ্ছে? বিজোড় ইলেকট্রন কয়টা হচ্ছে? এই যে এই দুটা ইলেকট্রন হচ্ছে বিজোড়, তার মানে এই নিকেল 2+-এ অযুগ্ম ইলেকট্রন হচ্ছে, বিজোড় ইলেকট্রন হচ্ছে 2টা। যারা সঠিক উত্তর দিয়েছিলা কনগ্রাচুলেশন, যারা আন্দাজি উত্তর দিয়েছিলা কিন্তু সঠিক হয়ে গেছে তাদেরকে কনগ্রাচুলেশন, আর যাদের সঠিক হয়নি তাদেরকে ডাবল কনগ্রাচুলেশন। এই জন্য আমি কিন্তু ইনসল্ট করে কথাটা বলি নাই ভাই, আমি একটা কথা প্রায় বলি, বুঝলে ভালো, না বুঝলে আরো বেশি ভালো। কারণ বুঝলে তো তুমি তো বুঝেই গেছো, ওইটা ওর মধ্যে আর কিছু খুঁটিনাটি তো দেখার সুযোগ তোমার নাই। বাট যখন তুমি বলবা আমি বুঝি নাই, ওইটা বুঝাইতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ছোটখাটো ব্যাপার চলে আসতে পারে। তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা বলো এখন আমাকে ভাই। যাদের হয়েছিল না বা যারা একটু ভুল বুঝেছিল তারা আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝিনি। এরকম কেউ আসো কিনা ভাইয়া যে বোঝো নাই, একটু আমাকে কমেন্টে জানাও। আমি তো বলছি ভাইয়া যে আমি কিন্তু তোমাদের চোখগুলো দেখতে পাই না, শুধু তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারি যে তোমরা বুঝতে পারছো কিনা। এইভাবে যে কোনো পরমাণু তোমরা যারা প্রশ্ন ঘাটাঘাটি করো কনসেপ্ট বুকের মধ্যে দেখবা, ফাইনাল পরীক্ষা থেকে আচ্ছা অনিন্দিতা লিখেছো আমি ভাবলাম লাস্ট অরবিটালে, সমস্যা তো নাই, লাস্ট হোক আর ফার্স্ট হোক, যেগুলো পূর্ণ অরবিটাল সেগুলোতে তার অযুগ্ম ইলেকট্রন থাকবে না। ওকে ওকে, সবাই বুঝতে আছে। এসপি দাস, ইউ আর রিয়েলি গ্রেট ভাই, থ্যাংক ইউ এসপি দাস। ওকে ওকে, থ্যাংক ইউ সবাই লিখেছো, বুঝতে পেরেছি। তাহলে আমার ধারণা যে কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন বিন্যাস আমাদের করতে দিয়ে যদি বলা হয় যে এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা, আমার বিশ্বাস তোমরা এখন বের করতে পারবা। তো আরেকটা কথা তোমাদেরকে আমি বলিনি, আরেকটা কথা বলিনি, মাথায় রাখবা সমশক্তি সম্পূর্ণ অরবিটালের ক্ষেত্রে কিন্তু হুন্ডের নীতিটা। ধরো আমি 3D এভাবে করলাম, ধরো আমি 3D এর ক্ষেত্রে এভাবে করলাম, আর 3p, ধরো 3p আসার একই মৌলের ইলেকট্রন বিন্যাসে 3D এভাবে করলাম, আর 3pটা আমি এভাবে করলাম ভাই।
যেমন এখানে আমরা প্রথম ইলেকট্রনটা কি করেছি, উপরে দিয়েছি, তাই না? আর আমি 3p এর ক্ষেত্রে এটা করলাম। প্রথম ইলেকট্রনটাই আমি নিচে দিলাম মনে করো, কোনো অসুবিধা নাই। কিন্তু মাথায় রাখবা হুন্ডের নীতিটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রে। তাহলে 3p আর 3d এর শক্তি কি সমান? অবশ্যই না। এই দুটা শক্তি নিশ্চয়ই সমান না। তাই যখন ইলেকট্রন বিন্যাস ডি এর করবা তাহলে এই 5টাই দেখবা, পি এর করবা এই 3টাই শুধু দেখবা, কারণ এই অরবিটাল আর এই অরবিটালের শক্তি কিন্তু বা সমান না। অর্থাৎ তুমি এইগুলো যখন করবা তখন দেখবা যে প্রত্যেকটা ইলেকট্রন মানে সর্বাধিক অযুগ্ম থাকছে কিনা, বা অযুগ্ম ইলেকট্রন স্পিন একমুখী দিচ্ছে, এটা শেষ। এখন এদিকে নজর দেওয়ার দরকার নাই, আবার এটা শুধুমাত্র দেখবা। কি ঠিক আছে? আমি বলতে যাচ্ছি যে 3D শুধু এই 5টার ক্ষেত্রে প্রযোজ্য, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। অর্থাৎ হুন্ডের নীতি শুধুমাত্র সমশক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রেই প্রযোজ্য। কি না তো ভাই, কোনো ডিস্টার্ব নাই তো? তুমি লিখছো একজন শারমিন সুলতানা, তোমার ওখানে বোধহয় প্রবলেম হতে পারে। দেখো তো ভাই, কালকে আমরা মোটামুটি একটা হাই সেট আপ দিয়েছি এখানে, এখন এর পরও যদি হয় কিছু বলা না, তবে হয়নি ভাই, বুঝছো? আজকে নেটওয়ার্কের প্রবলেমটা হয়নি। এটা যারা একটু প্রবলেম হলো মনে হলো কথাটা, টেনশন নাই, একটু পরে আসবো আবার আমরা। একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, সেটা হলো এস অরবিটাল এবং পূর্ণ অরবিটালের ক্ষেত্রে, এস অরবিটাল এবং পূর্ণ অরবিটালের ক্ষেত্রে, এস অরবিটাল এবং পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এস অরবিটাল আমি বুঝাই দিচ্ছি, কোনো টেনশন নাই, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি তোমাদের এই জন্য ওই পূর্ণ অরবিটালগুলোটা দেখাচ্ছিলাম না, শুধুমাত্র অপূর্ণ অরবিটালগুলোর ক্ষেত্রে যাচ্ছিলাম। এস অরবিটাল এবং পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এস অরবিটাল এবং পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এস অরবিটাল এবং, আচ্ছা তোমরা কি নিয়ে আলোচনা করছো এগুলো? এস অরবিটাল এবং পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। তোমরা যদি আমার বাস্তব ক্লাসে থাকতে এখন, তাহলে এই কথাটা বলার পর আমি তোমাদেরকে জিজ্ঞেস করতাম বোঝানোর আগেই যে এই বিষয়টা কে কে গেস করতে পারছো যে কেন উত্তরটা এটা হচ্ছে। তোমরা নিজেরা একটু মনে মনে ভেবে থাকো তো ভাইয়া, যে ভাইয়া এই কথাটা কেন বললো যে এস অরবিটাল আর পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এস অরবিটাল এবং পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। তোমরা একটু নিজেরা গেস করো তো। যে এমনি আমি বলতে বলিনি, এত কথা আসলে লিখা কঠিন, লিখা যায় না। আচ্ছা একজন লিখছো এস অরবিটাল অপূর্ণ থাকলে, আমি কি এখানে কোনো এস এর ক্ষেত্রে পূর্ণ অপূর্ণ বলেছি? কিছু জিনিস বুঝে নিতে হবে, বুঝছো? এস অরবিটাল মানে এস এর ক্ষেত্রে প্রযোজ্যই না, ওটা পূর্ণ হোক আর অপূর্ণ হোক। আমি তো লিখিনি ভাই যে পূর্ণ হলে, আমি কিছুই লিখিনি এস অরবিটাল মানে, তাহলে তো এসটা লিখতামই না, পূর্ণ কথাটা তো লিখছি এখানে, বুঝছো নি? কিছু জিনিস বুঝে নিতে হয়। যদি এস এর পূর্ণ অপূর্ণ ব্যাপারটাই থাকতো তাহলে এস আমার আলাদা করে লেখার কি দরকার ছিল? আমি পূর্ণ অরবিটাল কথাটা তো লিখেছি এখানে, এস আলাদা করে লিখেছি মানে এস পূর্ণ হোক আর অপূর্ণ হোক। এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। যদি তোমরা আমার বাস্তব ক্লাসে থাকতা তাহলে তোমাদেরকে আমি জিজ্ঞেস করতাম যে বলো তো কেন, যে তোমরা কেউ কিছু গেস করতে পারছো কিনা। কিন্তু যেহেতু তোমরা আমার বাস্তব ক্লাসে নাই, তাই আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি না। একজন লিখছে এক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন থাকে না, এটাও ঠিক আছে অবশ্য। একটু গেস করো, তোমরা না লিখলেও চলবে, সমস্যা নাই, একটু গেস করো যে ভাইয়া কেন বলেছে এস অরবিটাল এবং পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতিটা প্রযোজ্য নয়। একটু গেস করো, তারপর আমরা ব্যাখ্যা করব। আশা করি তোমরা যে যেটাই চিন্তা করো না কেন মনে মনে একটু চিন্তা করে ফেলেছ। এখন আমরা যে দেখি
কেন এগুলোর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় বলে বোঝানো হচ্ছে যে হুন্ডের নীতি অ্যাপ্লাই করলেও যা হবে, অ্যাপ্লাই না করলেও তাই হবে, এটা বোঝানো হচ্ছে। কিন্তু প্রযোজ্য নয় মানে কি? যেমন ধরো একটা বাস সিটি একটা বাসে সিটি একটা, মানে ওই একটা সিটে দুইজন বসতে পারে। তাহলে তুমি বলো তো ভাই, ওই বাসে কি হুন্ডের নীতি অ্যাপ্লাই হবে? কারণ প্রথম জন গেলে ওই সিটেই বসবে, দ্বিতীয় জন গেলেও কি করবে বলো দেখি, ওই সিটেই বসবে, সিটি তো একটা। তো এস অরবিটালের ভাই, এস এর ক্ষেত্রে অরবিটালই তো এর একটা, এস এর ক্ষেত্রে তো অরবিটালই একটা। তো প্রথমটা গেলে ওখানেই, দ্বিতীয়টা গেলে ওখানেই, বিকল্প কোনো পথ নাই আসলে, যেহেতু এস এর অরবিটালই একটা। তাই প্রথমটা গেল যেখানে, দ্বিতীয় ইলেকট্রন গেল সেখানেই। এই জন্য এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। সেটা একটা থাক আর দুইটা থাক না কেন, এস এর ক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যেটা হুন্ডের নীতি অ্যাপ্লাই হয়েছে কিনা, কারণ প্রথম ইলেকট্রন ওই একটাতে যাবে, দ্বিতীয় ইলেকট্রন একটাতে যাবে। আমরা বলেছি সমশক্তি সম্পন্ন অরবিটাল। তো সমশক্তি মানে কি আর অরবিটাল থাকা লাগবে? তো তুমি কম্পেয়ার করবে কার সাথে? আমি অনেক সময় অনেক কাউকে জিজ্ঞেস করি, ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার ভাই কয়টা? ও বলল আমরা এক ভাই। বলছো আচ্ছা তোমার ওই ভাই কি করেন? বলছে আমার তো কোনো ভাই নাই, আমি একাই। বলছো যে তুমি বললা যে এক ভাই, আমি একা তো তাই এক ভাই বললাম। তো তুমি একা হলে তুমি কার ভাই হলা? তুমি যখন বলেছো এক ভাই আমার, তার মানে আমরা কি বুঝবো ভাই বলো তো? তোমার আরেকটা ভাই আছে। তোমার যদি কেউ জিজ্ঞেস তোমার কয় ভাই, তোমার কি বলতে হবে? আমার কোনো ভাই নাই, আমি একা। আর যখন তুমি বলবো আমরা এক ভাই, তখন মানুষটা কিন্তু ভাববে যে তোমার আরেকটা ভাই আছে, মানে তোমার দুই ছেলে। কথা কি ক্লিয়ার? তো এস এর অরবিটালই একটা, তো তুমি কম্পেয়ার করবে কার সাথে? যে সমশক্তি সম্পন্ন অরবিটাল, ওর তো অরবিটালই একটা। এই জন্য এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। তাহলে আমার ধারণা তোমরা এইটা বুঝতে পেরেছ, এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ, এবং সত্যি সত্যি আমার বিশ্বাসটা ঠিক কিনা, মানে তোমরা বুঝতে পেরেছ কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই, যে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন, এটা বুঝতে পেরেছো কিনা। এসপি দা সেই লাগলো ভাই। হ্যাঁ তোমরা খেয়াল করে দেখবে ভাই, এই কাজগুলো কিন্তু করি আমরা কথায় কথায় বলি সাপোজ ধরো, না হয় সাপোজ বলো না ধরো বলো রে ভাই, সাপোজ ধরো কেমন কথা। তারপর বলি তার মুখের ফেসটা খুব সুন্দর, মুখের স্ট্রাকচার বলো বা ফেসের স্ট্রাকচার বলো, মুখের গঠন বলো, মুখের ফেস, তাই না? আমরা এই শব্দগুলো মাঝে মাঝে ব্যবহার করি। থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো। যেহেতু এস এর অরবিটালই একটা, সুতরাং সমশক্তির ব্যাপারটা তো এখানে আসবে না। এই জন্য এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এইবার পূর্ণ অরবিটালের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয় শোনো। এখন আমি বাসে উঠে দেখলাম যে বাসে পুরা বাস পূর্ণ, প্রত্যেক সিটেই দুইজন করে বসে আছে। কথাগুলো খেয়াল করো ভাইয়া তোমরা। আমি একটা বাসে উঠে দেখলাম বাসের প্রত্যেকটা সিট পূর্ণ, অর্থাৎ প্রত্যেক সিটে দুইজন করে বসে আছে। তুমি কি ধারণা করতে পারবা ভাই বলো তো, যে তারা প্রথমে একজন করে বসেছিল, তারপর আরেকজন করে বসেছিল, না প্রথম থেকেই দুইজন করে বসেছিল? তুমি কি এটা গেস করতে পারবা? গেস করতে পারতা যদি এমন হতো যে বাসের প্রথম থেকে প্রত্যেকটা সিট পূর্ণ, শেষের গিয়ে দেখি একটা সিট পুরাই ফাঁকা, তখন আমরা বুঝবো যে আসলে এখানে হুন্ডের নীতি অ্যাপ্লাই করা হয়নি। কারণ পিছনের একটা সিট দুটাই ফাঁকা, অথচ প্রথম থেকে সিট দুটা পূর্ণ কেন? অর্থাৎ ফাঁকা থাকতে হবে, অরবিটাল ফাঁকা থাকতে হবে। আর অরবিটাল ফাঁকা থাকা মানে বিজোড় ইলেকট্রন থাকতে হবে। বিজোড় ইলেকট্রন না থাকলে আমরা কখনোই বুঝতে পারবো না হুন্ডের নীতি প্রযোজ্য কিনা। আমি উদাহরণ দিচ্ছি, দেখো তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবা তোমরা। মনে করো ভাই এই অক্সিজেন মাইনাস ধরি আমরা, বা নিয়নের ক্ষেত্রে ধরি, নাও নিয়ন, ওকে, এর ইলেকট্রন বিন্যাস করছি আমরা 1s2 2s2 2p6। এই যে দেখো 2p6। এখন তোমার কোন একটা বন্ধু, সে খুব ভালো বুঝতে পেরেছে হুন্ডের নীতি, সে ইলেকট্রন বিন্যাসটা এইভাবে করলো, প্রথমে একটা করে যাবে, তারপর আরেকটা করে যাবে, এভাবে করলো।
আর তোমার আরেকটা বন্ধু ইলেকট্রন যেহেতু 6টা, তোমার আরেকটা বন্ধু সে ওসব হুন মুন কাউকে বেলি দিল না, সে কি করলো ওই 6টা আছে প্রথম থেকে 2টা করে দিল, প্রথম থেকে 2টা করে, 2 2 4 2 6, 2টা ইলেকট্রন বিন্যাসে কোনো পার্থক্য হলো? যে অ্যাপ্লাই করলো তারও যেমন ইলেকট্রন বিন্যাস হলো, যে অ্যাপ্লাই করলো না তারও তেমনই ইলেকট্রন বিন্যাস হলো। তাহলে তুমি কি করে বুঝবে কেন হুন্ডেনিতে অ্যাপ্লাই করা হয়েছে কিনা? কিন্তু 6টা না থেকে যদি ভাই পিতে 4টা থাকতো তাহলে কিন্তু বুঝতে পারতাম। দেখো বুঝতে পারতাম এই জন্য যে হুন্ডের নীতি অ্যাপ্লাই করেছে সে প্রথমে 1টা করে দিবে, আর যে হুন্ডের নীতি অ্যাপ্লাই করে নাই সেও মনে করো ওই চান্স নিয়ে নিল, প্রথম থেকে 2টা করে দিল। এবার আমি বাসে উঠে সহজেই বুঝতে পারবো এই হুন্ডের নীতি অ্যাপ্লাই করেনি, কারণ শেষের সিটটা পুরোই ফাঁকা আর প্রথম সিটে তোমার 2জন করে বসে আছো, অতএব এখানে আমি বুঝতে পারবো হুন্ডের নীতি প্রয়োগ হচ্ছে কিনা। কি কথা ক্লিয়ার ভাই? যখন তোমরা দেখবা, আরো সহজ করে বলি, যখন তোমরা দেখবা হুন্ডের নীতি অ্যাপ্লাই করে করি ইলেকট্রন বিন্যাস আর না করেই করি না কেন ওই ইলেকট্রনিক কনফিগারেশন একই রকম হচ্ছে, তাহলে বুঝে নিবা ওই ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এবং সেটা কখন হয়? সাধারণত যখন এই অরবিটালগুলো পূর্ণ থাকে তখন সেটা হয়। এই কারণে বলা হয় পূর্ণ অরবিটালের ক্ষেত্রেও হুন্ডের নীতি প্রযোজ্য নয়। আমি কিন্তু বলেছি কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করার সুযোগ দিব আমি শুধু আমার এই, কারণ তোমরা অনেক প্রশ্ন করবে এটা আমি জানি। আমি স্টুডেন্ট লাইফ থেকে স্টুডেন্ট পড়াই ভাই, বুঝছো? আমার স্টুডেন্ট পড়ানোর বয়স প্রায় 18 বছর। তো আমি তো এতদিন ধরে জানি যে তুমি কোন প্রশ্নগুলো আমাকে করতে পারো, আমি অবশ্যই অ্যান্সার দিব। তার আগে বলো আমাকে, আমি যে বললাম পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, তোমরা ওটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা তৌফিক ওমর লিখেছো ভাই সুপার এক্সাম্পল ভাই, ইউ আর দ্য বেস্ট। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, তোমাদের বুঝতে পারাটাই আমার সব। তোমরা যখন বুঝতে পারো তখন দেখবা আমার চেহারায় একটা বিজয়ের হাসি তোমরা দেখতে পাও। যখন তোমরা বুঝতে পারো না, যদিও এটা আমারই ব্যর্থতা, তারপর আমার মন খারাপ হয়ে যায় আসলে। ওকে থ্যাংক ইউ, সবাই লিখেছো অনেক ভালো বুঝেছো। আব্দুল্লাহ কালিব থ্যাংক ইউ, সৌরভ থ্যাংক ইউ, হাসনায়না থ্যাংক ইউ ভাই, সবাই সুন্দর লিখছো, সবাই খুব ভালো বুঝতে পারছো। তোমরা যেহেতু সবাই খুব ভালো বুঝতে পারছো, এখান থেকে প্রমাণিত হয় যে তোমরা ক্লাসের প্রতি খুবই মনোযোগী। তাহলে ক্লিয়ার যে যদি এই অরবিটালটা পূর্ণ থাকে তাহলে হয় কি, তাদের হুন্ডের নীতি অ্যাপ্লাই করি আর না করি কেন তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন হয় ভাই বলো তো? একই রকম হয়। ফলে ওখানে অ্যাপ্লাই হলো কি হলো না সেটা বোঝা যায় না। এই কারণে এই অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। কোন অরবিটাল? পূর্ণ। তাহলে ক্লিয়ার যে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন? কারণ এস এর অরবিটালই একটা, সে অযুগ্ম হোক আর যুগ্ম হোক না কেন, অরবিটালই তো একটা। তো সমশক্তি তুমি কম্পেয়ার করবো আবার কার সাথে? তাই এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় এই কারণে, অরবিটাল যদি পূর্ণ থাকে ভাই তাহলে তুমি অ্যাপ্লাই করলেও যা হচ্ছে, অ্যাপ্লাই না করলেও ইলেকট্রন বিন্যাস একই হচ্ছে। এই কারণে এস অরবিটাল এবং পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এখন আমরা বিভিন্ন বোর্ডের 2-1টা প্রশ্ন আগে একটু সলভ করব, তারপর তোমাদের প্রশ্ন আমি নিব আর কি। ওকে, তোমরা যারা দূরে আসো, বই পাও নাই, বই সংগ্রহ করতে পারো নি আর কি, তোমরা আমাকে ফোন দিবা। হ্যাঁ, প্রয়োজন এখান থেকে কুরিয়ার করে পাঠানো হবে, তোমরা বইগুলো নিয়ে নিও, কারণ বই না নিলে আসলে পড়তে পারবে না। তোমরা যারা অলরেডি এই কনসেপ্ট বুকটা পেয়েছ, তোমরা দেখবা ভাইয়া তোমাদের কনসেপ্ট বুকটা যেভাবে সাজানো আছে, তোমাদের মূল বইগুলো কিন্তু ভাই ওভাবে সাজানো নাই। ওকে, এটা তোমাকে পড়তে অনেকটা হেল্প করবে। আচ্ছা, তোমাদের কাছে বই থাকলে বের করো, তোমরা তো উত্তর দেখে ফেলবা। আচ্ছা, উত্তরটা যেন দেখো না, বা বইটা পড়েই বের করো, আমি বইয়ের পেজটা পড়েই বলি, বইয়ের পেজটা বলে তোমরা আগে উত্তরটা দেখে ফেলবা। এ নাম্বার অপশন, আমি অপশনগুলো আগে লিখছি। ফসফরাস কেষ্টে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তারপর বি নাম্বার অপশন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে পিডি প্যালাডিয়াম 46। সি নাম্বার অপশন মলিবডেনাম 42। ডি নাম্বার অপশন ক্রোমিয়াম 24।
ক্রোমিয়াম আর মলিবডেনাম একই গ্রুপের মৌল, খালি এই পারমাণবিক সংখ্যার এই ডিজিটগুলা উল্টাই দিলে এর পারমাণবিক সংখ্যা হয়। এই যে 24 উল্টাই দিলে 42, এরা একই গ্রুপের মৌল। প্রশ্নটা হচ্ছে এই যে আমি 4টা লিখেছি, আচ্ছা প্রশ্ন যেটাই হোক, আমার প্রশ্ন যেটাই হোক ভাই, খেয়াল করছে কি তোমরা আমার যে 4টা অপশন দেওয়া আছে, এটা রাজশাহী বোর্ড 2015 কোশ্চেন, রাজশাহী বোর্ড 2015 কোশ্চেন এটা। তো যেটা বলছিলাম যে প্রশ্ন যেটাই হোক না কেন, প্রশ্ন একটু পরেই বলছি আমি, দেখছো 4টা অপশনের মধ্যে কিন্তু 3টাই ব্যতিক্রম। কেন এর আগে করছো না ভাই তোমরা? প্যালাডিয়াম দেখো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, মলিবডেনাম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়াম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, শুধু একটাই নিয়মের মধ্যে আছে। আমি তোমাদের বলেছিলাম না ভাইয়া যে সাধারণ মৌলের ইলেকট্রন বিন্যাস খুব কম দেয়, ব্যতিক্রম আর আয়নের বেশি দেয়। প্রশ্ন হচ্ছে কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আমি যে 4টা অপশন লিখেছি এইটা রাজশাহী বোর্ড 2015 কোশ্চেন, কোনটির ক্ষেত্রে এ বি সি ডি 4টা অপশনের মধ্যে কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া। আচ্ছা অলরেডি তোমরা জানানো শুরু করেছো, তোমরা এমসিকিউ দেখে ফেলেছো আগে বই। তাসনিমা ইসলাম বি, আচ্ছা পেজ পরে বলছি ভাইয়া। আচ্ছা সদরুল বি, মাসুমা বি, সুমা ইব্রান, আচ্ছা তাওহিদ বি, শামিদ বি, এসপি দাস বি, তকি ওয়াহিদ ভাই কোশ্চিন নাই, তাও অ্যান্সার হ্যাঁ কোশ্চিন তো পরে লিখলাম এই জন্য ভাই, না তোমরা দেখে ফেলবা, তোমার তো বেশি বুদ্ধিমান। 2 বি বি বি, কি বুঝাবো ভাই, তোমরা তো সবাই সঠিক উত্তর লিখছ, তবু যদি 2-1 বুঝতে প্রবলেম হয় তাদের জন্য আমি দেখাই কোনটির ক্ষেত্রে হুন্ডি নীতি প্রযোজ্য নয়। এ নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য এই জন্য, এই যে দেখো ভাই ফসফরাস, এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে নিয়ন, তাই না, তারপর 3s2 3p3, দেখো পি অরবিটাল অপূর্ণ, তার মানে অবশ্যই এটার ক্ষেত্রে হুন্ডি নীতি প্রযোজ্য। মলিবডেনাম, মলিবডেনাম 42, ওই যে ক্রিপ্টন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, নিশ্চয় তোমাদের মনে আছে, এই যে 5s1 4d কত ভাই বলতো 5, এই যে ডি অরবিটাল, এস আমার দেখার দরকার নাই, কিন্তু ডিতে তো আছে 5টা অযুগ্ম, মানে ডি অরবিটাল তো অপূর্ণ, তাহলে অবশ্যই মলিবডেনামের ক্ষেত্রেও প্রযোজ্য। ক্রোমিয়াম তো প্রযোজ্য হবেই, মলিবডেনাম আর ক্রোমিয়াম তো একই গ্রুপের মৌল। আর্গন, ঠিক আছে, এই যে 4s1 3d5, এই যে ডি অরবিটাল অপূর্ণ। কিন্তু প্যালাডিয়ামটা কি দেখছো ভাইয়া তোমরা? প্যালাডিয়াম কি ভয়ঙ্কর একটা এমসিকিউ দিয়েছে তোমাদের। প্যালাডিয়ামের ওই যে ক্রিপ্টন, কেউ যদি এটার ইলেকট্রন বিন্যাস খেয়াল না থাকে ব্যতিক্রম, কেউ মনে করো ভাইয়া ভুল করে এটা করে দিল 4d8 5s2, তখন তো সে বলে ফেলবে এটার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এখানে ডি অরবিটাল তো অপূর্ণ 8টা আছে, কিন্তু এটা ইলেকট্রন বিন্যাস কি ঠিক হলো? ঠিক হয় নাই, এটা ব্যতিক্রম, এবং এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4d10। দেখো প্রত্যেকটার অরবিটাল গুলি কিন্তু অপূর্ণ, কিন্তু প্যালাডিয়ামের ডি অরবিটালটা মানে এখানে কোনো ফাঁকা অরবিটালই নাই, সবগুলাই পূর্ণ। আর যেহেতু সবগুলাই পূর্ণ তাই প্যালাডিয়ামের ক্ষেত্রে মানে অ্যান্সার হচ্ছে এইটা, এটার ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। হুন্ডের নীতি প্রযোজ্য হতে গেলে অবশ্যই অরবিটাল ফাঁকা থাকতে হবে। আবার বলো না ভাই এখানে এস আছে, যে এস আছে তো কি হয়েছে, আমি ডি দেখবো, আর এস এর ক্ষেত্রে তো প্রযোজ্য না। যদি বলো ভাই এখানে এস আছে, যে এস আছে তো কি হয়েছে, ডি তো অপূর্ণ, অপূর্ণ থাকলে সেখানে প্রযোজ্য। আচ্ছা ভাইয়া ও 5 লিখেছি, আচ্ছা আসলে কি ভাই ক্লাস নেওয়ার সময় না এই প্রবলেমগুলো আসলে হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ছোটখাটো ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবা আর কি ভাই। ওকে আচ্ছা থ্যাংক ইউ। ওকে তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো যে প্যালাডিয়ামের ক্ষেত্রে? উজ্জ্বল ভাই, হ্যাঁ ভাই আল্লাহর রহমতে আজকে নেটে কোনো ডিস্টার্ব করে না, আজকে আমি 5G চালাচ্ছি ভাই, এই 5G এর কারণেই বোধহয়, আমি কিন্তু মজা করে বলছি না, সত্যি 5G চালাচ্ছি, আর এই 5G এর কারণেই বোধহয় আজকে প্রবলেম হচ্ছে না। হ্যাঁ আমি তোমাদের উজ্জ্বল ভাই, আমরা কিন্তু নেটটা নিয়ে খুব চেষ্টা করছি ভাই, বুঝছো কি করবো বলো। আচ্ছা হাসনানা লিখেছে, আমি অ্যান্সার লিখার আগেই দেখছি 10 জন লিখে বসে আছে, গুড, এই ধরনের সুস্থ কম্পিটিশন থাকা ভালো। ওকে
থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছো এটা? তাহলে মাথায় থাকবে ভাই, দেখছো 4টা অপশন দেওয়া আছে, 3টাই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। আমরা দেখলাম এই সবগুলোতেই অপূর্ণ অরবিটাল আছে, কিন্তু প্যালাডিয়ামের ক্ষেত্রে কোনো অপূর্ণ অরবিটাল নাই, সব অরবিটালগুলোই পূর্ণ। তাই প্যালাডিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এই পেজ নাম্বারটা আমি বলি তোমাদের, 199 পেজের 15 নাম্বার, 199 নাম্বার পেজের 15 নম্বর কোশ্চেন, 199 পেজের 15 নম্বর কোশ্চেন। আমি যে এমসিকিউটা এই মাত্র দেখালাম সেটা হলো 199 নম্বর পেজের 15। শোনো ভাইয়া, এই হুন্ডের নীতি জিনিসটা কি, এগুলো কিন্তু তোমার বইয়ে খুব সামান্যই থাকবে, কি বুঝতে পেরেছো? কিন্তু দেখছো এখান থেকে কত বিশদভাবে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে আরো 2-1টা এমসিকিউ দেখি আমরা। হ্যাঁ, তোমরা চলে এসো এখন 202 নাম্বার পেজের 64, 202 পেজের 64 নাম্বার কোশ্চেন। তোমরা চলে এসো 202 নাম্বার পেজের 64। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বুঝছো? এটা বহুপদী এমসিকিউ, বহুপদী। W4, তারপর X7, তারপর Y8, তারপর Z9। এইটা সিলেট বোর্ড 15, এটা সিলেট বোর্ড 15তে এসছে। তো আমি তোমাদের অবশ্য 65 নাম্বার কোশ্চিন নিয়ে, আচ্ছা পরে আসছি, দাঁড়াও, 64 আগে 64। কোনটির ক্ষেত্রে হুন্ডে নীতি প্রযোজ্য হবে না? এ নাম্বার অপশন হচ্ছে W, বি নাম্বার অপশন হচ্ছে X, সি নাম্বার অপশন Y, ডি নাম্বার অপশন Z। তোমরা আমাকে বলো কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হবে না? 202 পেজের এটা 64 নাম্বার প্রশ্ন। কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হবে না? জান্নাতুল বাকি এই আইডি থেকে জয়েন করছো, এ। সৌমদীপ রায় এ, আপন সাহা এ, মুফতাসিম এ, তারপর হচ্ছে অনিন্দিতা B4, আচ্ছা বেরিলিয়াম লিখছো, আচ্ছা ঠিক আছে। মারুফা রূপা ডাব্লু, আচ্ছা এ, আচ্ছা ঠিক আছে এ, আচ্ছা থ্যাংক ইউ, সবাই ঠিক উত্তর দিয়েছ। কারণ খেয়াল করো ভাই, এর ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2, এস এর সরাসরি, তার মানে এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এক্স এর ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p3, অবশ্যই এটার ক্ষেত্রে প্রযোজ্য। ওয়াই এর ক্ষেত্রে কি হবে? আর যেহেতু 1s2 2s2 2p4, এটার ক্ষেত্রে প্রযোজ্য। জেড 1s2 2s2 2p5, তোমরা কি জানো জেড এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য নয়? কি খটকা লেগে গেল? উত্তর কিন্তু আসলে দুটাই, তবে দুটাই উত্তর হলেও এটাই তোমাকে পূরণ করতে হবে। আমাদের প্রশ্নে খুব ভালো করে লেখা থাকে নিচের সঠিক অথবা সর্বোৎকৃষ্ট উত্তরটি পূরণ করো। যদি একটাই ঠিক হয় তাতে কোনো টেনশন নেই, যদি দুইটা সঠিক উত্তর থাকে তাহলে দুটার মধ্যে যেটা বেশি ঠিক সেইটা তোমাকে পূরণ করতে হবে। আসলে এই ক্ষেত্রেও প্রযোজ্য না, একটু পরে একটা এমসিকিউ দেখালে তোমরা বুঝতে পারবা। যদি বলো ভাই কেন প্রযোজ্য না, আমি পরীক্ষা করে দেখাচ্ছি। দেখো এই যে এগুলো তো পূর্ণ, এগুলো দেখে লাভ নাই। পি এর এই যে পি 5টা আছে না, তো প্রথমে একটা করে দিলাম, হুন্ডে নীতি অ্যাপ্লাই করলাম, তারপর আরেকটা করে দিলাম, ইলেকট্রন বিন্যাস এটা দাঁড়ালো। আর তোমার আরেকটা বন্ধু যে হুন্ডে নীতি অ্যাপ্লাই করলো না, সে কি করলো জানো? প্রথম থেকেই দুটা করে দিল, তাহলে ইলেকট্রন বিন্যাস একই হচ্ছে। মানে আমি বাসে উঠে যদি দেখি প্রথম থেকে সব সিট পূর্ণ, শেষের সিটে একজন বসে আছে, তাহলেও কিন্তু আমি বুঝতে পারবো না যে প্রথম থেকে জোড়ায় গেছে না প্রথম থেকে একজন করে গেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডে নীতি প্রযোজ্য নয়, ঠিকই আছে কথা। পূর্ণ অরবিটালের ক্ষেত্রে হুন্ডে নীতি প্রযোজ্য নয়, কিন্তু একটা অযুগ্ম ইলেকট্রনও যদি থাকে সেক্ষেত্রে প্রযোজ্য না, কারণ সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না হুন্ডে নীতি অ্যাপ্লাই করা হয়েছে কি হয়নি।
তাই এই ক্ষেত্রে সঠিক উত্তর এটা এই জন্য কারণ এস অরবিটাল অবশ্যই হবে না, তারপর আবার পূর্ণ, আর এখানে তবুতে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাই এটাকে আমরা কাউন্ট করছি না। কিন্তু সূক্ষ্মভাবে দেখতে গেলে কিন্তু এই ডি এর ক্ষেত্রেও হুন্ডে নীতি প্রযোজ্য নয়, কারণ আমরা অ্যাপ্লাই করি আর না করি একই রকম ইলেকট্রন বিন্যাস আসবে। মানে যে বললাম বাসের শেষ সিটে যদি একজন বসে থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না যে প্রথম থেকে দুইজন করে বসেছিল সিটে, না প্রথম থেকে একজন করে বসেছিল। তাই একের বেশি যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলেই শুধুমাত্র হুন্ডে নীতি প্রযোজ্য হবে। দেখি, আচ্ছা অনিন্দিতা লিখেছো ভাইয়া কি বলে দেখি, আমি বুঝতে পারলাম না ভাই আমি কি বলবো, আমি তো কথা বলেই যাচ্ছি। ওকে, এখানে উত্তরে ঠিকই লিখেছো তোমরা, কোনো কমেন্ট নাই না, আমি অপেক্ষা করছিলাম কমেন্টের জন্য তোমাদের। গুড, অম্মে রোকেয়া বসা খুব সুন্দর কথা লিখেছো, যেখানে নীতি নামান করলো, যেখানে নীতি নামে না ইলেকট্রন বিন্যাস একই হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা দাঁড়াও একটা এমসিকিউ দেখাই না, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমি আবারও মনে করে দিচ্ছি, ফাইনাল পরীক্ষাতে একটার বেশি অপশন পূরণ করা যাবে না, একমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছাড়া কোথাও একটার বেশি উত্তর পূরণ করা যাবে না। যদি কখনো দুটাই উত্তরকে তোমার সঠিক মনে হয় তাহলে যেটা বেশি ঠিক সেইটা তোমাকে পূরণ করতে হবে, কারণ আমাদের প্রশ্নে লেখায় থাকে সঠিক অথবা সর্বোৎকৃষ্ট উত্তরটি পূরণ করো। আমরা আরেকটি এমসিকিউ দেখছি, তাহলে বিষয়টা তোমরা একদম অল ক্লিয়ার হয়ে যাবে। এই যে পেয়েছি ভাইয়া 208 নাম্বার পেজের 133, 208 নাম্বার পেজ, 208 নাম্বার পেজের 208 নাম্বার পেজের 133 নাম্বার প্রশ্ন, 208 নাম্বার পেজের 133 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা এসেছে বরিশাল বোর্ড 2016-তে। 208 নাম্বার পেজের 133 বরিশাল বোর্ড 2016-তে এসছে, নিম্নের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নীতি প্রযোজ্য নয়? এ নাম্বার অপশন কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়? বি নাম্বার ফসফরাস, সি নাম্বার সালফার, ডি নাম্বার ক্লোরিন। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এই যে আমরা চারটা মৌল লিখেছি কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। আচ্ছা শামীম হোসেন মেডিকেল, এখানে দুইটা ভাই, এটা মেডিকেলের সিস্টেম, ওটা আমরা পরে কথা বলবো। আচ্ছা জান্নাতুল বাকি ডি, সমীর লিখেছো ডি, ইসমাত জাহান ডি, শামিত ইসলাম আচ্ছা মেডিকেলে দুটো আছে পরে ওটা ভাই, জাকিয়া লিমা ডি, সবাই সঠিক উত্তর দিয়েছ। এবার বুঝতে পেরেছো ভাইয়া তোমরা যে খেয়াল করো এখানে হুন্ডের নীতি কেন প্রযোজ্য নয়, কারণ নাইট্রোজেন খেয়াল করো এর ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ায়, বস্তু স্তর 2p3, তার মানে তিনটা আছে দেখো অযুগ্ম। ফসফরাস সেম 3p3, সালফার হচ্ছে 3p4, তার মানে এখানে অযুগ্ম কিন্তু দুইটা, তাই না, 1 2 3 4। আর ক্লোরিন ওই যে ওটার মতোই, আগের প্রশ্নটা 9 ছিল মানে ফ্লোরিন ছিল, আর এটা জাস্ট ক্লোরিন। এই যে বস্তু কাঠামো হচ্ছে 3p5। আর কালি কই গেল গো, আচ্ছা ক্লাস শেষের দিকে এই যে একটা মাত্র অযুগ্ম থাকছে ভাই, যেটা একটু আগে শেখালাম তোমার। তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু ঠিকই ডি হলো, আগের প্রশ্নের উত্তর কিন্তু ডি হলো না, সেখানে 9 ছিল মানে ফ্লোরিন ছিল কিন্তু উত্তর হলো না, এই জন্য যে ডি এর চেয়ে ওটার এ নাম্বারটা বেশি সঠিক ছিল। তাহলে ক্লিয়ার তোমরা ভাই? এই মোটামুটি আমরা আজকে হুন্ডের নীতি কমপ্লিট করলাম। আমি যদি আজকে তোমাদের কাছে প্রশ্ন নিতাম ভাই, তাহলে আমরা হুন্ডের নীতি কখনো এত ক্লিয়ারলি শেষ করতে পারতাম না। এখন তোমরা রুমে পড়ো, কোশ্চেনগুলো দেখো, কোনো প্রশ্ন থাকলে গ্রুপে আপলোড দিবা, আমরা আগামী ক্লাসে এগুলো সব দিব। তাহলে আজ এই পর্যন্ত। তাহলে আগামী পর্বে কি হবে একটু শুনে নি। আগামী পর্বে আমরা পুরো ক্লাস করব পলির বর্জন নীতির উপর। আচ্ছা আমি এত দ্রুত এমসিকিউ ভাই, আমার ম্যাক্সিমাম প্রশ্নগুলোই মুখস্থ। কোন প্রশ্ন অ্যাডমিশন টেস্ট ফাইনাল পরীক্ষায় কত সালে এসছে এগুলো আমার মুখস্থ, আর আমি এই কারণে বের করতে পারি। তাহলে আগামী পর্বে আমরা পুরো ক্লাসই করব পলির বর্জন নীতি। সেখান থেকে কত কি শিখবো জানো? সবচেয়ে বেশি যেটা শিখবো আমরা
যে কোনো একটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান পটাপট কি করে বের করতে হয় সেগুলো শিখবো আমরা আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। থ্যাংক ইউ। একটু দাও, শেয়ার দিয়ে দাও।